বলা হয়ে থাকে যে মানুষের জীবনে প্রেম কয়েকটা স্টেজে আসে। একদম প্রথম স্টেজ যখন মানুষ প্রেম সম্পর্কে কিচ্ছু বোঝে না, তখন মানুষ স্কুলে অথবা কলেজে পড়ে। তারপরের স্টেজ যখন মানুষ প্রেম সম্পর্কে বুঝতে শেখে, কখনো কখনো প্রতারণার শিকার হয়ে অথবা কখনো অন্যের অভিজ্ঞতা দেখে। আর তারপর আসে একদম ফাইনাল স্টেজ যখন মানুষ প্রেম সম্পর্কে একদমই চিন্তা করে না, চিন্তা করাই ছেড়ে দেয়। আর তখনই একদম চুপি চুপি তার জীবনে আরেকটা প্রেম চলে আসে। তো মানুষের জীবনে এই প্রেমের জার্নিগুলো আসলে কিভাবে হয়, মানুষ কিভাবে এই প্রেম সম্পর্কে বুঝে উঠতে পারে, এরকমই একটা অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে 2020 সালের মাঝামাঝি একটা সিনেমা আমি দেখেছিলাম, যেটার নাম ছিল লাভ মকটেল। সিনেমার নামটা একটু বেখাপ্পা হলেও গল্পটা ছিল অসাধারণ। তাই আজকে সেই সিনেমার গল্পটাই আপনাদের বলতে চাচ্ছি। দেখতে থাকুন, ভিডিওর একদম শেষে গিয়ে আপনার মনে প্রেম সম্পর্কে নতুন কিছু বিষয় জেগে উঠবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম আদি। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুটা ভাবুক প্রকৃতির। আজকে সে ভারতেরই উরুপি নামের একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এভাবেই কিছুক্ষণ গাড়ি চালানোর পর রাস্তায় একটা মেয়ের দিকে তার চোখ পড়ে। মেয়েটা ওখানে ডাবের পানি খাচ্ছিল, তাই আদিও ডাবের পানি খাওয়ার জন্য তার গাড়ি থেকে নেমে আসে। মেয়েটার নাম অদিতি। সে ডাবলার কাছে জিজ্ঞেস করে যে এখানে কোনো পাবলিক টয়লেট পাওয়া যাবে কিনা। ডাবলা তাকে দেখিয়ে দেয় যে এই রাস্তা থেকে কিছুটা নিচে গেলেই নাকি একটা টয়লেট আছে। তাই অদিতি একা একাই সেদিকে যেতে শুরু করে। এক সময় এগিয়ে গিয়ে সে একদল ছেলেকে দেখতে পায়। সে বেশ ভালো মানুষের মতোই তাদের কাছে জিজ্ঞাসা করে যে ওয়াশরুমটা কোথায়। তাদের মধ্যে একটা ছেলে তাদেরকে ওয়াশরুমটা দেখিয়েও দেয়, কিন্তু ওদিকে গিয়ে সে ওয়াশরুমটা দেখতে পায় ঠিকই, কিন্তু সেটার পরিবেশ তেমন সুবিধার ছিল না। আর ঠিক তখনই সে খেয়াল করে বাইরে থেকে কেউ ওয়াশরুমের ফাঁকা একটা অংশ দিয়ে তার ভিডিও করার চেষ্টা করছে। সে কিছুটা অস্বস্তি ফিল করে আর চুপচাপ বাইরে বের হয়ে আসে। সে দেখে সবগুলো ছেলে সে ওয়াশরুমের পেছনে ভিড় জমিয়ে রেখেছে। আর এখানে অদিতি একটু শব্দ করে ফেলে, আর এই কারণে ছেলেগুলোর নজর তার উপর পড়ে যায়। আর এখন সে কি করবে কিছু বুঝতে না পেরে নিজের মোবাইলটা বের করে দ্রুত ইমার্জেন্সি হেল্পলাইনে কল দিতে শুরু করে। যা দেখে সবগুলো ছেলে এসে তাকে ঘিরে ফেলে। ছেলেগুলো তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে মেয়েটার সাথে তারা খুব খারাপ কিছু একটা করবে। আর ঠিক তখনই আদি সেখানে চলে আসে। আর যেহেতু এটা একটা সিনেমা, আর সিনেমার গল্পে হিরোরা আসলে একটু মারামারি করেই, তাই আদিও সেখানে 11 জনকে ধোলাই করতে শুরু করে। বিষয়টা দেখে অদিতি অনেক খুশি হয়। এটা টিপিক্যাল সিনেমার মতোই গল্প, কিন্তু সামনে আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকুন। তারপর আদি সিনেমার হিরো হিসেবে সবাইকে পিটিয়ে অদিতিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। আর এটা দেখে অদিতি অনেক খুশি হয়ে যায়। সে আদির অনেক প্রশংসা করতে শুরু করে। তারপর সে যে কথা বলা শুরু করে একদম থামেই না, মেশিনের মতো একটা না কথাই বলতে থাকে। আদিকে সে কোনো কথার জবাব দেওয়ার সুযোগও দেয় না। এখানে অদিতির কথায় বোঝা যায় আসলে অদিতি মনের ভেতর থেকে একদম বাচ্চাদের মতো। সে জানায় আসলে এখানে তার গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে, তাই আসলে এখানে তার থামতে হয়েছে। আদিকে সে রিকোয়েস্ট করে তাকে যেন একটা জায়গায় সে ড্রপ করে দেয়। তবে আদি হ্যাঁ বলবে নাকি না বলবে সেটা না শুনেই সে নিজের লাগেজ রেডি করতে চলে যায়। যেমনটা বললাম, অদিতি আসলে একটু মনের দিক থেকে বাচ্চা টাইপের, অনেক বেশি চঞ্চল, অনেক বেশি কথা বলে। রাস্তায় অদিতি তাকে আবারও একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। প্রথমে সে জিজ্ঞাসা করে যে আদি কি কাজ করে, কিন্তু আদি যখন উত্তর দিতে যায় সে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই নিজে থেকেই বলে ফেলে আমার মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো। এরকম ভাবেই তাকে নানান রকম কথা সে বলতে থাকে এবং কোনো কিছুই তাকে বলার সুযোগ দেয় না, যেন এমন যে সে একাই আসলে কথা বলছে। প্রশ্নও সে করছে, উত্তরও সে নিজেই দিচ্ছে। কথায় কথায় এভাবে সে একসময় জিজ্ঞাসা করে যে আদির আসলে গার্লফ্রেন্ড আছে কিনা। এবার আদি কোনো কথা বলার চেষ্টাও করে না, সে একদম চুপ হয়ে থাকে। তাই অদিতি ধরেই নেয় যে আসলে আদির কোনো গার্লফ্রেন্ড নেই। এটা বুঝে অদিতি অনেক খুশি হয়ে যায়। তখন আদি বলে এখন নেই, কিন্তু কখনো যে ছিল না এমন না, একটা সময় তার জীবনেও বেশ কিছু ভালোবাসার গল্প ছিল। তখন এই জার্নিতে অদিতি তার কাছ থেকে তার ভালোবাসার গল্পগুলো শোনার জন্য রিকোয়েস্ট করে। আর অদিতির রিকোয়েস্ট রাখতে আদি তার জীবনের গল্পটা বলতে শুরু করে। আর আদির এই গল্পটাই আমাদের সিনেমার আসল গল্প। চলুন তাহলে আদির জীবনের ভালোবাসার গল্পটা আমরা গল্পে গল্পে শুনি। তার গল্পটা শুরু হয় আরো 20 বছর আগে। তখন আদি সবেমাত্র হাই স্কুলে উঠেছে। তার প্রথম প্রেমের গল্পটা শুরু হয় যখন সে কোচিং এ ভর্তি হয়েছিল। একদিন আদির বন্ধু বিজয় এসে সে জানায় যে সে নাকি একটা মেয়েকে পছন্দ করেছে, কিন্তু কিভাবে বলবে সেটা সে বুঝতে পারছে না। তাই আদি যেন তাকে সাহায্য করে। এজন্য আদি বন্ধু হয়ে মেয়েটার সাথে কথা বলতে যায়। মেয়েটার নাম সুষমা। আর এখানে ঘটনা হলো সুষমা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তাই আদি যখন তাকে বলে যে তার বন্ধু তাকে পছন্দ করে, তখন সুষমা তাকে ইংরেজিতে উত্তর দেয়। সে বলে আই এম সরি, আই এম অলরেডি কমিটেড। কিন্তু আদি আসলে ইংলিশে খুবই কাঁচা, সেটার অর্থ আসলে বুঝতে পারে না। সে ভাবে হয়তো সে পজিটিভ কিছুই বলেছে। এই জন্য সে খুশি হয়ে তার বন্ধু বিজয়ের কাছে চলে যায়। বিজয়ের কাছে সে গিয়ে অনেক খুশিতে বলে যে সে বলেছে যে সে আসলে কমিটেড।
কিন্তু বিজয় আসলে এই লাইনের অর্থ বুঝতে পারছে না, তাই তারা দুজনে মিলে চলে যায় ক্লাসের সব থেকে ভালো ছাত্রীর কাছে। মেয়েটার নাম রিমা। এখন তাকে এর অর্থ জিজ্ঞাসা করলে সে জানায় যে মেয়েটার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, সে এটাই বলতে চেয়েছে। এটা শুনে বিজয়ের মন খারাপ হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে আদির তাদের ক্লাসের যে টপার অর্থাৎ রিমা মেয়েটাকে তার পছন্দ হয়ে গেছে। আর তারপর থেকে আদি রিমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। আর বিজয় তো সুষমার বয়ফ্রেন্ড আছে জানার পরেও তাকে নিয়ে স্বপ্ন দেখতেই থাকে। তার ঠিক 1 সপ্তাহ পর বিজয় এসে জানায় যে সে নাকি রিমার সাথে তার ব্যাপারে কথা বলেছে, আর রিমা বিষয়টা নিয়ে তার সাথে কথা বলতে চায়। তাই সেই দিনই আদি রিমার সাথে কথা বলতে তার সাথে দেখা করতে চলে যায়। রিমা তাকে জানায় যে তার অতীত সম্পর্কে তার জানা দরকার। আসলে ছোটবেলায় তার বাবা মা একটা ঝামেলায় আলাদা হয়ে গিয়েছিল, তারপর থেকেই সে দাদির কাছে বড় হয়েছে। এখন কোনো রিলেশনশিপে গেলে ব্যাপারটা তার জন্য অনেক বেশি জটিল হয়ে যাবে। তাই আদি যেন তার চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে, সে আসলে এরকম কোনো সম্পর্ক চায় না। এটা শুনে আদির একদম মনটা ভেঙে যায়। ছোটবেলায় এটা তার অনেক কষ্ট লেগেছিল, সে কি করবে কিছুটা না বুঝতে পেরে ইটস ওকে বলে দিয়ে সেখান থেকে চলে যায়। ওখান থেকে ঘটনা আবার বর্তমানে চলে আসে। অদিতি তার এই প্রথম প্রেমের গল্প শুনে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে বলে যে পাশে একটা মন্দির আছে, চলো ঘুরে আসি। তারপর দুজন সে মন্দিরে যায়। ওখানে অদিতি তাকে জিজ্ঞাসা করে আর কোনো কাহিনী নেই? তখন আদি বলে যে হ্যাঁ, স্কুল লাইফে এটাই আমার প্রথম প্রেম ছিল, কিন্তু তারপরে কলেজ যখন উঠি তখন আরেকটা ঘটনা ঘটে। তাই আবারও ঘটনা সেখানে চলে যায়, অর্থাৎ আদির কলেজ লাইফে। কলেজ লাইফে আদির ক্রিকেটের প্রতি অনেক ঝোঁক ছিল, কিন্তু প্রত্যেকবার যখন আদি খেলতে নামে তখনই যেন একটা না একটা ঝামেলা বেঁধে যায়। যেমন আজকে এক মোটুর সাথে ঝামেলা পাকাতে গিয়ে আদি তাদের দলের ব্যাট স্টাম্প সব ভেঙে ফেলে। আর ঝামেলাটাও হয়েছে মূলত তার বন্ধু বিজয়ের কারণেই। স্কুল লাইফে সুষমার কথাটা মনে আছে? তখন তাদের লাভ স্টোরি না জমলেও পরবর্তীতে বিজয় তাকে ঠিকই মানিয়ে ফেলেছিল, আর বর্তমানে তাদের সম্পর্ক বেশ ভালোই চলছে। আর আদি এখনো পর্যন্ত সিঙ্গেল। কিন্তু হঠাৎ একদিন আদির মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে কেউ একজন তাকে হাই ডিয়ার লিখে মেসেজ পাঠিয়েছে। সেটা দেখে তো আদির মনে লাড্ডু ফুটতে শুরু করে, কিন্তু সে এটাও বিশ্বাস করতে পারে না যে কেউ তাকে পছন্দ করে এরকম মেসেজ পাঠাবে। আদি এই মেসেজের কথা সুষমার সাথে শেয়ার করে। তখন সুষমা তাকে জানায় যখন আদি বিজয়কে সাথে নিয়ে তাদের বাসায় এসেছিল তখন সুষমার এক বান্ধবী তাকে দেখেছিল, আর তারই আদিকে পছন্দ হয়েছে এবং সেই তাকে মেসেজ দিয়েছে। তাই আদি সেদিন রাতেই ওই মেসেজের রিপ্লাই করে, আর ঘন্টার পর ঘন্টা এভাবেই তাদের কথা চলতে থাকে। একদম শেষে আদি ওই মেয়েটাকে পরদিন দেখা করার কথা জিজ্ঞাসা করে, যাতে মেয়েটাও রাজি হয়ে যায়। পরদিন সকাল হলেই আদি একদম ফিটফাট হয়ে মেয়েটার বলা লোকেশন অনুযায়ী তার সাথে দেখা করতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই একটা হ্যাংলা পাতলা মেয়ে ক্যাফেতে আসে। মেয়েটা দেখতে খুব একটা ভালো ছিল না, এই জন্য আদি কিছুটা ভয় পেয়ে যায়। তবে এইটা আসলে সেই মেয়েটা না। কিছুক্ষণ পরেই আরেকটা মেয়ে আসে, যেটাকে দেখে আদির অনেক ভালো লাগে, কারণ মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। এই মেয়েটার নাম জোশিতা। সেদিন দুজনে পুরোটা সময় তাদের শহরে একসাথে ঘোরাঘুরি করে কাটায়, আর সন্ধ্যার পর একটা জায়গায় বসে সময় কাটাচ্ছিল। তখন জোশিতা তাকে বলে যে তার লাইফের একটা পাস্ট স্টোরি আছে, তার লাইফে আগেও একজন ছিল। এটা শুনে আদি বলে ওঠে যে এটা কোনো সমস্যা না, তার লাইফেও আগে একজন ছিল, অর্থাৎ সেই স্কুল জীবনের কথা সে বোঝাতে চাচ্ছে। আর এখান থেকে দুজনের কথায় কথায় তাদের মাঝে এক নতুন সম্পর্ক শুরু হয়। পরদিন এই কথা শুনে আদির বন্ধু বিজয় অনেক অবাক হয়ে যায়। তারপর থেকে তাদের সময় খুব ভালোই যাচ্ছিল। এভাবে কেটে যায় আরো প্রায় 3 বছর। এই 3 বছরে বিজয় আর সুষমা রিলেশনশিপ যতটা ক্লোজ হয়েছে তার থেকে অনেক বেশি আদি আর জোশিতা ক্লোজ হয়ে গেছে। আর এসব দেখে বিজয় খুব আফসোস করে। সে বছরের পর বছর ঘোরাঘুরি করে যতটুকু ক্লোজ না হতে পেরেছে, এদিকে জোশিতা আর আদির সম্পর্ক তার থেকে অনেক কম হওয়া সত্ত্বেও তারা অনেক বেশি ক্লোজ। জোশিতা আদির অনেক কেয়ার করে, এটা আদিকে খুবই ভালো রাখে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় যে অদিতি আসলে ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না। আদি তার গার্লফ্রেন্ডের সাথে ভালো সময় কাটাচ্ছিল, এটা শুনে অদিতির ভালো লাগছে না। সে জিজ্ঞাসা করে, তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বেশ ভালোই এনজয় করছিলে? আদিও জানায় যে হ্যাঁ, বলতেই পারো, অনেকটা ভালোই ছিলাম, কিন্তু তখন পর্যন্ত আমার আসল লাইফটা শুরু হয়নি। তখন ছিলাম কলেজ লাইফে, তেমন কোনো দায়িত্ব বোধ ছিল না, যা মন চাইছিল সেটাই করছিলাম, শুধু সময়টা এনজয় করছিলাম। সে আবারও তার ঘটনা বলতে শুরু করে। আদির লেখাপড়া প্রায় শেষ, অর্থাৎ ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে। এখন তার একটা ভালো চাকরির দরকার। আগামীকাল সে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, যেখানে তার স্যালারি প্রায় 1.5 লাখ টাকার মতো হতে পারে। এটা শুনে জোশিতা অনেক খুশি হয়ে যায়, কারণ তাহলে সে তার বাবার সাথে আদির সাথে তার বিয়ে নিয়ে কথা বলতে পারবে। তারপর কথা মতো আদি তার ইন্টারভিউ দিতে চলে যায়। কিন্তু ছোটবেলা থেকেই আসলে আদি লেখাপড়ায় তেমন একটা ভালো না। যেমনটা ছোটবেলায় দেখেছিলেন, সে খুব ভালো একটা ইংরেজি পর্যন্ত বলতে পারে না। কোনো রকম একটা সিভি বানিয়ে সে ইন্টারভিউ দিতে চলে এসেছে। এতে যদিও তার চাকরিটা আসলে হয়ে যায়, কিন্তু তার স্যালারি আসলে 20,000 টাকা। যেখানে সে 1.5 লাখ টাকা আশা করেছিল, সেখানে মাত্র 20,000 টাকা শুনে তার মাথায় একদম
আকাশ ভেঙে পড়ে। পরদিন বিষয়টা যখন যোশিতাকে সে জানায়, যোশিতার এটা শুনে বেশ মন খারাপ হয়, কারণ এই সামান্য স্যালারি নিয়ে সে কখনোই তার পরিবারকে সে মানাতে পারবে না। তখন আদি তাকে বোঝায় যে 6 মাস পর তার আবার প্রমোশন হবে, তখন সে ডাবল শিফটে কাজ করবে, তাই সব মিলিয়ে সে মোটামুটি 60-70 হাজার টাকার মতো ইনকাম করতে পারবে। এটা শুনে যোশিতা একটু শান্ত হয়। তারপর আদি তার চাকরি করতে ব্যাঙ্গালোর শহরে চলে আসে। আদির সাথে এখানে বিজয় আর সুষমার জব হয়েছে, অর্থাৎ তারা এক জায়গায় চাকরি করে। বিজয় আর সুষমা তাদের নর্মাল চাকরি করলেও আদি আসলে এখানে 2 শিফটে কাজ করে, যেন সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, কারণ দ্রুত টাকা ইনকাম করতে পারলে সে তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করে সেটেল হতে পারবে। আসলে তার জীবনের তখন এটাই গোল ছিল। এই কারণে সে দিন রাত প্রচুর পরিশ্রম করতে শুরু করে। সে রীতিমতো একটা রোবটের মতো হয়ে যায়, যেন সে নিজের কাজ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। এভাবে দেখতে দেখতেই 4-5 মাস কেটে যায়। তারপর একদিন আসে ভ্যালেন্টাইন্স ডের দিন, তাই আদি আজকে কাজ শেষে যোশিতার সাথে দেখা করতে তার হোম টাউনে যাবে। তবে যাওয়ার আগে আদি তার অফিসে নতুন একটা মেয়ের সাথে পরিচিত হয়। মেয়েটার নাম নিধি। কথাবার্তা শেষ করে আদি যোশিতার সাথে গিয়ে দেখা করে। এতদিনে আদি তার একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনে নিয়েছে। তারা একসাথে দেখা করে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। আদি যখন যোশিতাকে তার নতুন গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে, তখন যোশিতা নিষেধ করে আর উল্টো আদিকে তার গাড়িতে আসতে বলে, কারণ আদির গাড়ির চেয়ে যোশিতার গাড়িটা অনেক বেশি ভালো ছিল, যেটা আদিকে একটু কষ্ট দেয়, কারণ সে এই গাড়িটা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টাকা দিয়ে কিনেছে। আর যোশিতা কিনা তার সাথে সেই কষ্টের টাকার গাড়িতে উঠতে আপত্তি জানাচ্ছে। তবুও আদি সেটা মনের মধ্যে চাপা দিয়ে তাকে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে, কিন্তু যোশিতা তার সাথে কোনো নর্মাল রেস্টুরেন্টে যেতে চায় না। সে যেতে চায় একদম 5 স্টার রেস্টুরেন্টে। কিন্তু আদি এখন খুব বেশি একটা টাকা খরচ করতে চাইছে না। সে চাইছে টাকা জমিয়ে রাখতে, যেন ভবিষ্যতে তাদের নিজেদেরই কাজে লাগে। এটা নিয়ে যোশিতার সাথে তার কথা কাটাকাটি হয়। যোশিতা অনেক রেগে যায়। তখন সে বলতে শুরু করে তার অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসছে, আর এখন আদি কিছুই করতে পারছে না। তাকে প্রতিটা বিষয়ে কম্প্রোমাইজ করতে হয়। এভাবে তার পক্ষে চলাটা অনেক কঠিন। এই বলে কথা কাটাকাটি করতে করতে সে একসময় গাড়ি থেকে নেমে যায়। কিন্তু পরদিন আবার যোশিতা নিজেই আদির সাথে দেখা করে তার কাছে ক্ষমা চায়। সে বলে যে গতকালকে তার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সে কিছু বুঝতে পারেনি, এই জন্য সে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। কিন্তু আদি তারপরও তার উপরে রেগে থাকে, কারণ সে যা বলেছিল তা সত্যিই আদির মনে অনেকখানি কষ্ট দিয়েছিল। তবু যোশিতাকে যেহেতু সে ভালোবাসে, তাই এই সরি বলা দেখে সে আর না বলতে পারে না। তারপর 2 দিন বাদে আদি তার বন্ধু বান্ধবের সাথে ছোটখাটো একটা লং ড্রাইভের প্ল্যান সে করে। তবে এটার কথা যোশিতাকে সে আগে থেকে কিছুই বলেনি। হঠাৎ করে সে তার বাড়ির সামনে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে, এটাই তার প্ল্যান ছিল। কিন্তু দেখা যায় যখন সে যোশিতার বাড়ির সামনে আসে, তখন এই আসার কারণে যোশিতা তার সাথে উল্টো খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বলতে থাকে এভাবে যে সে এসেছে তার পরিবার জানতে পারলে তার জন্য খুব খারাপ হয়ে যাবে। এমনকি আদি যে তার জন্য একটা গিফট এনেছিল সেটাও সে ফেলে দেয়। নিজের বন্ধু বান্ধবের সামনে এটা সে একদমই ভালোভাবে নিতে পারে না। এটা তার কাছে অনেক বেশি অপমানজনক মনে হয়। আদির এই ঘটনা দেখে তার বন্ধু বান্ধব যারা এসেছিল, বিজয়, সুষমা আর নিধি, তারা কেউই আসলে খুব বেশি একটা খুশি না। আদি বাইরে গিয়ে তখন যোশিতাকে আবারও কল করে, আর এবার কলটা রিসিভ করে যোশিতা তাকে সরাসরি জানিয়ে দেয় যে সে আর সম্পর্কটা এগিয়ে নিতে পারবে না। আজকে তার বাবা মা একটা ছেলের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছে, আর সে ওই ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। আদিকে সে একটা কথা বলার সুযোগ দেয় না, সাথে সাথেই সে কল কেটে দেয়। এরপর আদি প্রতিদিন তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে। প্রায় 3-4 দিন সকল কাজ সবকিছু ফেলে আদি যোশিতাকে কল করতেই থাকে। তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা সে করে, কিন্তু না কোনো কলের রিপ্লাই আসে, না কোনো মেসেজের রিপ্লাই আসে। যোশিতার সাথে সে দেখা করারও অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে দেখা করতে রাজি হয় না। এভাবেই তার 3টা মাস কেটে যায়। এই 3 মাসে সে আরো অনেকবার যোশিতার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই পারেনি। 3 মাস পার হয়ে যাওয়ার পর আরেকবার শেষবারের মতো চেষ্টা করতে বিজয়কে সাথে নিয়ে সে আবারও নিজের হোম টাউনে ফিরে যায়। এটা আসলে সেই জায়গাটা যেখানে যোশিতার সাথে আদি নিয়মিত দেখা করত। আজকে যোশিতার জন্মদিন, তাই আদি তাকে মেসেজ করেছে এখানে তার জন্য সে অপেক্ষা করবে। কিন্তু তার অপেক্ষা সে করতেই থাকে। সে সারা দিন সারা রাত এখানে কাটিয়ে দেয়। যোশিতা আর তার জন্য দেখা করতে আসে না। আদি সেখানে ওই রাস্তার মধ্যেই তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে বিজয় এবার অনেক বেশি রেগে যায়। সে বলে যে তার সাথে সে যোশিতার দেখা করিয়ে দেবে, কিন্তু এরপর যদি যোশিতা না বলে তাহলে তাকে সেটাই করতে হবে যেটা বিজয় বলবে। আদি তার কথায় সাথে সাথে রাজি হয়ে যায়। বিজয় তারপর কোনো রকমে সুষমার মাধ্যমে যোশিতার সাথে যোগাযোগ করে, আর সে কোথায় আছে সেটা বের করে।
সে সরাসরি আদিকে নিয়ে ওখানেই চলে যায়। সেখানে যোশিতার সাথে আদির দেখা হয় ঠিকই, কিন্তু ঘটনা উল্টো আরো খারাপ হয়। যোশিতা তার উপর এবার নিজের সমস্ত রাগ দেখাচ্ছে। সে এখানে কেন এসেছে, কেন তার পিছু করছে, কেন তাকে ছেড়ে দিচ্ছে না, সে তাকে কতটা অপছন্দ করে, এসব বলে আদিকে সে সরাসরি অপমান করতে শুরু করে। এত অপমান সহ্য করতে না পেরে আদি সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে যোশিতা আসলে কখনোই তাকে ভালোবাসেনি। এবার ঘটনা আবার বর্তমানে চলে আসে। আদির মুখ থেকে এই গল্প শুনে অদিতি বুঝতে পারে না আসলে এবার সে কেমন রিয়েক্ট করবে। অদিতি একদম চুপ হয়ে থাকে, সে কিছুই বলতে পারে না। সে মনে করেছে হয়তোবা তার গল্পটা এখানেই শেষ, কিন্তু আদি তখন নিচে থেকেই তাকে জানায় যে তার লাইফে আরো একটা চ্যাপ্টার আছে। এটা ছিল তার লাইফের দ্বিতীয় স্টেজ, যেখান থেকে সে শিখেছিল। এখনো তার তৃতীয় স্টেজটা তাকে বলাই হয়নি। এবার অদিতি আগ্রহ নিয়ে তার পরবর্তী স্টেজ সম্পর্কে জানতে চায়। আদি আবারও তার গল্প বলতে শুরু করে যে যোশিতার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই ট্রমা থেকে বের হতে তার অনেক সময় লেগে যায়। সে কোনো কিছুতেই মন দিতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, দিনরাত খুবই খারাপভাবে তার কাটতে থাকে। এটা দেখে তার বন্ধু বিজয় তাকে বলে যে একসময় সে কথা দিয়েছিল যোশিতার সাথে দেখা করানোর পর যদি যোশিতা না বলে তাহলে সে যা বলবে তাই করতে হবে। তাই বিজয় এবার তাকে বলে সেই তার জন্য একটা মেয়ে খুঁজে দিয়েছে এবং সে চায় তার বন্ধু হিসেবে সে মেয়েটার সাথে একটু সময় কাটাক। যেহেতু আদি তার বন্ধুকে কথা দিয়েছিল তাই সে আর তার কথা ফেলে না। সে বলে আচ্ছা ঠিক আছে। বিজয় জানায় যে মেয়েটা আসলে অন্য কেউ না, মেয়েটা আসলে তাদেরই পরিচিত, মেয়েটা হলো নিধি। বিজয়ের কথা মতো সে নিধির সাথে দেখা করতে যায় আর বিজয় তাকে শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। সরাসরি তাকে ইনস্ট্রাকশন দেয় আর বিজয়ের শেখানো ইনস্ট্রাকশন মতোই আদি পারফর্ম করতে থাকে। তার কথা মতো সে একটা রিং নিয়ে সরাসরি নিধিকে ডিরেক্ট প্রপোজই করে ফেলে। নিধি আবার আগে থেকেই আদিকে অনেক পছন্দ করত, এই জন্য সে একটু সময় না নিয়েই তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকেই শুরু হয় আদি আর নিধির নতুন এক জীবনের গল্প। নিধি জানায় যে তার ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছিল, তার দাদির কাছে সে থেকেছে আর দাদি মারা যাওয়ার পর সে একটি এতিমখানায় বড় হয়েছে। আর আদি সম্পর্কে সে ইতিমধ্যেই সবকিছুই জানে, কারণ বিজয় তাকে আগে থেকেই অনেক কিছু জানিয়েছে। আর যেহেতু তারা পাশাপাশি থাকে, পাশাপাশি কাজ করে, এর মাধ্যমেও সে অলরেডি আদিকে অনেক ভালো করে চেনে। এখন যেহেতু তারা এখন রিলেশনশিপে আছে তাই পরদিন সকালেই সে আদিকে কল করে। সে জানায় যে আজকে নাকি সে তাকে পিক আপ করতে আসবে। তাই আদি যখন রেডি হয়ে বাইরে বের হয় সে দেখে নিধি ছোট্ট একটা সিএনজির মতো একটা গাড়ি নিয়ে এসেছে। এটা দেখে আদির কিছুটা অস্বস্তি লাগে, তবে সেই কিছু মনে না করে নিধির সাথেই গাড়িতে উঠে পড়ে। নিধি তার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছে। আর এভাবেই সময় পার হলে লাঞ্চের টাইমে নিধি আবারও আদিকে কল করে আর সে লাঞ্চ করেছে কিনা জিজ্ঞাসা করে। আর এদিকে আদি তার অর্ধেক খাবার খেয়ে ফেলেছে, কিন্তু সেটা সে বলে না, কারণ যদি সে বলে তাহলে হয়তোবা নিধির একটু খারাপ লাগবে, কারণ নিধি তাকে লাঞ্চ করানোর জন্য অপেক্ষা করছে। তাই আদি তার খাবার রেখে নিধির সাথে দেখা করতে চলে যায়। খাবার শেষ করে তারা একটা জায়গায় গাড়ি থামিয়ে দুজন কথা বলছিল। আর সেখানে এই যে নিধি কথা বলতে শুরু করে তার আর থামার কোনো নামগন্ধ নেই। আদি এতদিন পর্যন্ত জানতো যে মেয়েরা অনেক কথা বলে, কিন্তু আসলে এতটা কথা বলে সেটা আদি কখন পর্যন্তই টের পায়নি। নিধি কথা বলতে বলতে একবারে রাত বানিয়ে ফেলে আর এই কথার মাঝে মাঝে জিজ্ঞাসা করে এই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? যদিও আদির অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু সে কোনোভাবেই তাকে বুঝতে দেয় না যে সে আসলে অনেক বোর ফিল করছে। কথাবার্তার শেষে নিধি তাকে জানায় যে তার নাকি পানিপুরি খুবই পছন্দ। তাই আদি সামনে একটা পানিপুরিওয়ালার কাছে যায়, তবে সেই সময় আবার পানিপুরিওয়ালা দোকান বন্ধ করে দিচ্ছিল। তবে তারপরেও সে তার কাছে রিকোয়েস্ট করে এক প্লেট কোনো মতন নিয়ে আসে। পানিপুরি খেয়ে সে এনার্জি নিয়ে আবারও কথা বলা শুরু করে। এবার কথা শুনতে শুনতে আদি একসময় ঘুমিয়ে পড়ে। ওই রাতে তারা দুজন সেই গাড়ির ভেতরেই ঘুমিয়ে কাটিয়ে দেয়। বলতে বলতেই ঘটনা আবারও বর্তমানে চলে আসে। অদিতি আবারও আদির উপর বেশ খেপে যাচ্ছে। আসলে যখনই আদি খুব রোমান্টিক কথা বলে তখনই কেন জানি অদিতি খেপে যায়। অবশ্য কেন খেপে যায় সেটা আরো পরে বুঝতে পারবেন। আদি অদিতিকে বলে যে নিধির সাথে তার সময় কাটাতে অনেক ভালো লাগছিল, সে তার পুরনো কষ্টগুলোকে খুব সহজেই ভুলে থাকতে পারছিল। এভাবেই নিধির সাথে তার একটা মাস কেটে গিয়েছিল। এরপর একদিন আদির জন্মদিন আসে। তাই জন্মদিনের দিন রাতের বেলা নিধি তাকে কল করে, সে নাকি তার জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু আদি ওখানে গিয়ে দেখতে পায় নিধি তার জন্য যে কেকটা নিয়ে এসেছিল সেটা নিচে পড়ে আছে আর নিধি ওখানে দাঁড়িয়ে কাঁদছে। তখন আদি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন নিধি জানায় যে আসার সময় কতগুলো বখাটে ছেলে তাকে ভয় দেখিয়েছে আর উল্টাপাল্টা কথা বলেছে। আদি তখন দাঁড়িয়ে দেখতে পায় ছেলেগুলো তখন ওখানেই দাঁড়িয়ে আছে। তাই আদি গিয়ে এক এক করে সবার সাথে মারামারি করতে শুরু করে আর সবগুলোকে পিটিয়ে একদম উচিত শিক্ষা দিয়ে দেয়, যেটা আসলে সিনেমার হিরোদের কাজ। অবশেষে সে নিধির জন্য দোকান থেকে আরো একটা ছোট্ট কেক কিনে নিয়ে আসে আর সেটা দিয়েই তারা জন্মদিন পালন করে। আর শেষে নিধি আদির ফোন নিয়ে দুজনের হাত সামনে নিয়ে একটা ছবি তোলে আর সেটা নিধি আদির হোয়াটসঅ্যাপ ডিপিতে আপডেট করে দেয়। তবে আশ্চর্যজনকভাবে তার ঠিক পরদিনই আদির মোবাইলে
যোশী তার কল চলে আসে। সে আজ বিকেলে ব্যাঙ্গালোর আসবে আদির সাথে দেখা করতে। সে তার লোকেশনটা জানিয়ে দেয় আর আদিকে সেখানে আসতে বলে। আদি এই কথাটা সাথে সাথে তার নিধি আর বন্ধুদেরও খুলে বলে। তখন বিজয়ী আর সুষমা এত বিরক্ত হয় যে সে বলে যে তার কোনোভাবেই এখানে যাওয়া উচিত না। তবে নিধি তাকে জানায় যে তার আসলে সেখানে যাওয়া উচিত, কারণ একটা মেয়ে কষ্ট করে এত দূরে তার সাথে দেখা করতে এসেছে। সে যদি একবার তার সাথে দেখা করতে না যায় এটা খুব একটা ভালো হবে না। তাই নিধির পারমিশন নিয়ে আদি যোশিতার সাথে দেখা করতে যায়। সেখানে যোশিতা তার জন্মদিনের জন্য কেক নিয়ে এসেছে আর কেমন যেন করে সে অতিরিক্ত ভাব জমানোর চেষ্টা করছে। সে আদির সাথে আদির গাড়িতে বসে তার কাছে সরি বলে, তার কাছে ক্ষমা চায়। আর সে বলে ওই সময়টাতে সে নাকি বুঝতে পারেনি এবং একইভাবে আদির মোবাইলটা বের করে আদির হাত ধরে ছবি তুলতে চায়, কিন্তু আদি তাকে থামিয়ে দেয়। সে বলে সে কল করে তার সাথে পরে কথা বলবে। এই বলে সে সেখান থেকে চলে আসে। আসলে আদির সাথে যোশিতার সম্পর্ক অনেক বছরের, কারণ সেই কলেজ লাইফ থেকে তাদের সম্পর্ক। এই কারণে এখনো সে পুরোপুরি তাকে ছাড়তে পারছে না। মনের একটা কোণায় এখনো যোশিতার প্রতি তার ভালোবাসাটা রয়েই গেছে। এটা যখন সে বিজয়ের সাথে শেয়ার করে তখন বিজয় বলে এই মেয়েটা এখন শুধুমাত্র ড্রামা করছে কারণ সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে, এটা সে সহ্য করতে পারছে না। হোয়াটসঅ্যাপে তার এই ছবি দেখে এখন সে নিজে ড্রামা করতে এসেছে। এই কথাগুলি যখন নিধি শোনে তখন নিধি এসে তাকে বলে যে তাদের পরিচয় মাত্র 1 মাসের, কিন্তু যোশিতার সাথে তার সম্পর্ক অনেক বছরের। তাই সে চাইলে এখনো ডিসিশন চেঞ্জ করতে পারে। এতে যদিও তার অনেক খারাপ লাগবে, কিন্তু যেটা তার মন সবচেয়ে ভালো চায় সেটাই করা উচিত। এই কথা শুনেই আদি যোশিতাকে কল করে আর বলতে শুরু করে যে নিধি তাকে অনেক ভালোবাসে আর সেও নিধিকে অনেক ভালোবাসে, কোনোভাবেই সে তাকে ধোঁকা দিতে পারবে না। এটা বলা মাত্রই যোশিতা রেগে যায় আর সে বলতে শুরু করে যে তুমি তাকে ধোঁকা দিতে পারবে না, কিন্তু আমাকে অবশ্যই ধোঁকা দিতে পারবে। তোমাকে ভালোবাসাটাই আমার ভুল, তুমি অনেক স্বার্থপর। এসব উল্টাপাল্টা কথা বলে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। এবার আদিও তার উপর রেগে যায়। এবার সেও নিজে তার সাথে উল্টা কথা বলে তার উপর রাগ ঝাড়তে শুরু করে। যোশিতা তাকে অকারণে কতটা কষ্ট দিয়েছে সবগুলি সে একবারে জানিয়ে দেয়। আদির এসব করা কথা শুনে যোশিতাও অনেক বেশি অবাক হয়ে যায়। ফাইনালি আদি যোশিতাকে বলে যে তাকে অনেক অনেক ধন্যবাদ, সে তার লাইফ থেকে চলে না গেলে হয়তোবা সে নিধির মতো মেয়েকে কখনোই পেত না। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। এটা শুনতে পেরে আদির বন্ধুরা অনেক বেশি খুশি হয়। যাক, ফাইনালি তার বন্ধু সাহস নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। ঘটনা আবার বর্তমানে চলে আসে। অদিতি একটা বিষয় নিয়ে খুবই কনফিউশনে আছে। সে বলে যে একটা মেয়ে এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? মেয়েটা তো জানে যে তার আগেও রিলেশনশিপ ছিল, তবুও সেই রিলেশনশিপে আসলো। তারপর সে আবার তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখাও করতে যাওয়ার সুযোগ দিল, এমনকি তার সাথে যাওয়ারও প্রস্তাব দিল। একটা মেয়ে কখনোই এতটা ভালো হতে পারে না। তখন আদি রিপ্লাই দেয় যে সে নিজেও একবার মনে করেছিল যে এটা আসলে কিভাবে হয়। তখন নিধি তাকে জানিয়েছিল যে আদিকে সে অনেক আগে থেকেই চেনে। যখন সে দেখেছে যে আদি এমন একটা মেয়ের পেছনে এতটা বেশি সিনসিয়ার যে তাকে ঠিকমতো গুরুত্বও দেয় না, এখন যদি এমন একটা মেয়ে থাকতো যে তাকে ভালোবাসে, তার প্রতি না জানি সে কত সিনসিয়ার হবে। এই চিন্তা করেই সে সবসময় তাকে পছন্দ করেছে। তো এসব শুনে অদিতি তাকে জিজ্ঞাসা করে যে তারপর কি হয়েছিল। এবার সে জানার জন্য আরো বেশি কৌতূহলী। তখন আদি জানায় যে তারপর সে সরাসরি তাকে বিয়ে করে নেয়। এবার তারা বিবাহিত কাপল হয়ে যায়। চলে আসে তাদের বিয়ের প্রথম রাত। নিধি একটা গ্লাস নিয়ে তার টেবিলে রাখতেই যাবে, তখন আদি বলে ওঠে আরে সালাম করতে হবে না। কিন্তু নিধি আসলে সালাম করার জন্য ঝুঁকেছিল না, সে ঝুঁকেছিল গ্লাস রাখার জন্য। আসলে আদি বুঝতেই পারছিল না আসলে সে এখন কি করবে। সে কিছুটা ইতস্তত হয়েছিল। এই কারণে নিজের নার্ভাসনেস একটু কাটানোর জন্য সে নিধিকে অপেক্ষা করতে বলে ওয়াশরুমে নিজের মুখ ধুতে চলে যায়। তারপর নিজের মধ্যে সাহস জুগিয়ে সে আবার নিজের ঘরে ফিরে আসে। নিধি তার গার্লফ্রেন্ড, কিন্তু এখন তারা বিবাহিত। এখন কিভাবে সে তার বউকে কাছে টেনে নেবে এইটা সে কোনোভাবেই আসলে বুঝতে পারছিল না। যাই হোক, এক সময় তাদের এই সংঘর্ষটা ভেঙেই যায় আর তাদের মাঝে খুব ভালো সময় কাটতে থাকে। তারা একসাথে অনেক ঘোরাঘুরি করে, অনেক কোয়ালিটিফুল সময় কাটায়। এমনকি আদির লাইফটা এখন মোটামুটি একদম সাধারণ জীবন থেকে রীতিমতো স্বর্গে পরিণত হয়। তার সবকিছুই যেন ভালো যাচ্ছে, মন ভালো, কাজ ভালো, বউ ভালো, সংসার ভালো, সবকিছুই শুধু ভালো ভালো আর ভালো। সাথে নিধিও তার একাকিত্বের জীবনে একটা পারফেক্ট সঙ্গী পেয়েছে। মনে হচ্ছে তাদের কাপলটা যেন একদম মেড ফর ইচ আদার টাইপের। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কের আরো কয়েক মাস কেটে যায়। তবে হ্যাঁ, দুষ্টু আর মিষ্টি সম্পর্কের মাঝে টুকটাক ঝগড়াও হয়, তবে তেমন কোনো সিরিয়াস ঝগড়া নয়। যেমন আজকে নিধির আদির কাছে পানিপুরি খাওয়ার জন্য খুব জেদ করছে, কিন্তু আদি তাকে পানিপুরি খাওয়াবে না, কারণ সে অনেক মোটা হয়ে যাচ্ছে, তার এখন ডায়েট করা উচিত। কিন্তু নিধি একদম জেদ ধরে বসে আছে যে তাকে পানিপুরি খাওয়াতেই হবে। এরকমই তাদের এরকম ছোটখাটো ঝগড়া হয় মাঝে মাঝে, যেটা খুবই স্বাভাবিক। একদিন রাতের বেলা নিধি আদির জন্য একটা সুখবর নিয়ে আসে, আর সুখবরটা হলো তাদের পরিবারে নতুন একজন আসতে চলেছে, অর্থাৎ নিধি মা হতে চলেছে। এই বিষয়টা আদিকে খুবই আনন্দ দেয়। তার কিছুদিন পর নিধিকে আদি তার অফিস যেতে নিষেধ করে, কিন্তু নিধি তাকে জানায় প্রেগনেন্সির 7 মাস পর্যন্ত একটা মেয়ে কাজে যেতে পারে, কোনো সমস্যা হয় না। তবে তারপরেও আদি তাকে বিষয়টা ভালো মতো বোঝায় যে সে অন্যান্যদের মতো নয়, তাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই আজকে থেকেই তাকে চাকরি ছেড়ে দিতে হবে। অবশ্য নিধির কোনোভাবেই মন চাইছিল না
কিন্তু আদি তাকে পানিপুরির লোভ দেখিয়ে চাকরি ছাড়তে রাজি করিয়ে নেয়। সেদিন যখন আদি অফিসে যায়, অফিসেও তার বস তার জন্য একটা খুশির খবর দেয়। তার সামনের মাসে তার একটা প্রমোশনের ব্যবস্থা হচ্ছে, কিন্তু তার জন্য একটা ভালো প্রজেক্ট করে দেখাতে হবে। আর সেই প্রজেক্টের পেছনে হয়তোবা তার একটু বেশি সময় দেওয়া লাগতে পারে। যেটা শুনে আদিও অনেক খুশি হয়ে যায়। সে নিধিকে কল করে বিষয়টা জানায় যে আসতে তার আজকে একটু দেরি হবে, কারণ সে নতুন একটা প্রজেক্ট পেয়েছে, সামনে তার প্রমোশন ফিল হবে। এটা শুনে নিধি খুশি হলেও আবার ভেতর থেকে কিছুটা আপসেটও হয়ে পড়ে, কারণ তাকে এখন বাসায় একা একা বসে থাকতে হয়। এটা তার খুব বোরিং ফিল করায়। আর এই খবরটা নিয়ে আদি বিজয় আর সুষমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লাঞ্চে ডেকে আনে। আর ওখানে আদি আর নিধি দুজনে সেম টাইপের টি শার্ট পরে, যেখানে লেখা ছিল টু বি ড্যাড অ্যান্ড টু বি মম, যেটা দেখেই তারা দুজন বুঝে যায় যে আসলে কি হতে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হয়, যেহেতু এখন আদির সামনে প্রমোশন হবে আর সে নতুন একটা প্রজেক্ট পেয়েছে, তাই তার কাজের প্রেশার অনেক বাড়তে থাকে। তাকে লং টাইম পর্যন্ত অফিসে কাজ করতে হয়। আর নিধি বাসায় অপেক্ষা করতে থাকে যে আদি কখন ফিরে আসবে। এমনকি প্রায় সময় দেখা যায় আদি তার কলও রিসিভ করতে পারে না, সে প্রতি রাতে অনেক দেরি করে ফেরে। এই কারণে নিধি আদির উপর অভিমান করে বসে থাকে। কিন্তু আদি বিষয়টা আগেই বুঝতে পারে, এই জন্য সে তার কথা মতো সে পানিপুরিও নিয়ে আসে, যেটা দেখে নিধি আবারও গলে যায়। নিধি তাকে বলে, এক কাজ করো, তুমিও জব ছেড়ে দাও, জব ছেড়ে বাসার সামনে একটা পানিপুরির দোকান দিয়ে ফেলো। আসলে এই কথায় নিধি বোঝাতে চাচ্ছে যে আদিকে সে আর আগের মতো পাচ্ছে না। আদি এখন শুধুমাত্র তার কাজ নিয়ে পড়ে থাকে। আর কারণটাও খুব লজিক্যাল, কারণ এখন পরিবারের নতুন মানুষ আসতে যাচ্ছে, এখন তার ইনকামটাও বেশি প্রয়োজন। কিন্তু ইনকাম করতে গিয়ে যে নিজের মানুষটাকে সে সময় দিতে পারছে না, এটাও একটা ভাবনার বিষয়। একদিন মিটিং এর কারণে আদি নিধির একটা কলও রিসিভ করতে পারে না। আর অফিস শেষ করে সে খেয়াল করে এতক্ষণে নিধির প্রায় 20টা মিস কল চলে এসেছে। আদি যখন বাড়িতে আসে তখন সে দেখে নিধি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। তাই সবকিছু গুছিয়ে আদিও সোফায় বসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর নিধি তার ভেতরে থাকা খুব গভীর একটা কষ্ট নিয়ে আদির বুকে মাথা রেখে শুয়ে পড়ে। তাতে আদিও জেগে ওঠে। আর নিধি তার কষ্টটা আর আটকাতে পারে না, সে কাঁদতে শুরু করে। সে বলে সে বাসায় সারাদিন একা একা থাকে, তার কিছুই ভালো লাগে না। আদিও সারাদিন বাইরে থাকে, এভাবে তার সময় একদমই কাটছে না। নিধি আরো বলে যে তুমি বেশি বেশি বাইরে কাজ করলে হয়তো বেশি টাকা কামাতে পারবে, কিন্তু আমি তোমাকে আর পাচ্ছি না। আমি জানি না সামনে আমরা কি পরিস্থিতিতে থাকবো, কিন্তু আমার সেই টাকা পয়সার দরকার নেই যেটার জন্য আমার তোমাকেই দূরে রাখতে হয়। এটা আদির ভেতর একটা আফসোসের জন্ম দেয়। তাই ঠিক পরদিনই সে বসের কাছে জানায় যে তার প্রমোশনের দরকার নেই, প্রমোশনটা সে ক্যান্সেল করিয়ে নেয়। আর প্রজেক্টটা থেকেও সে নিজেকে অব্যাহতি নিয়ে নেয়। দেখতে দেখতেই একদিন নিধির জন্মদিন চলে আসে। তাই আজকে আদি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। নিধি মনে করে হয়তোবা তার জন্মদিনের জন্য আদি তাড়াতাড়ি এসেছে, কিন্তু আদি এসেই খুব বেশি একটা কথাবার্তা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তার কথাবার্তায় বোঝা যায় যে তার হয়তো মনেই নেই যে আসলে নিধির জন্মদিন। কিন্তু নিধি এখনো আশা নিয়ে বসে আছে যে হয়তোবা আদি তাকে কোনো সারপ্রাইজ দেবে। কিন্তু 12টা বাজার পরেও দেখা যায় আদি ঘুম থেকে উঠছে না, সে তার মতো ঘুমিয়েও আছে। এর মাঝে বিজয় আর সুষমা কল করে তাদেরকে উইশ করে ফেলেছে, কিন্তু আদি একদম নাক ডেকে ঘুমাচ্ছে। এই কারণে নিধি বিরক্ত হয়ে তাকে এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয় আর তাকে বকাবকি করতে শুরু করে। সে রাগ দেখাতে থাকে যে তার বার্থডে, অথচ সে ভুলে গেছে সে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা সে কিভাবে করতে পারে? সে রাগ করে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে। ঠিক তখন সে জানালার ফাঁক দিয়ে দেখে ছাদের উপর কিছু একটা দেখা যাচ্ছে। ওখানে যাওয়ার পর সে দেখতে পায় আদি অনেক আগেই তার জন্য একটা সারপ্রাইজ আয়োজন করে রেখেছিল। আর এতক্ষণ সে শুধুমাত্র অভিনয় করছিল। যে বিষয়টা দেখতে পেয়ে নিধি খুব খুশি হয়। আর আদির সাথে এমন ব্যবহার যে করেছে সেটার জন্য সে সরি বলে। তাদের সময়টা খুব সুন্দর কাটতে থাকে। ঘটনা সেখান থেকে আবার বর্তমানে চলে আসে। অদিতি এবার গল্প শুনে খারাপ লাগার বদলে এবার সে খুব হ্যাপি ফিল করছে। সে বলে তোমাদের এমন ভালোবাসার কথা শুনে আমার এখনই বিয়ে করতে মন চাইছে। আমি নিধির সাথে দেখা করতে চাই, তুমি আমাকে তার সাথে দেখা করাতে নিয়ে যাও। এমন একটা মেয়েকে আমি অবশ্যই দেখতে চাই। আর তোমাদের কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে সেটা বলো। আর এই প্রশ্নটা করা মাত্রই আদির চেহারাটা সম্পূর্ণ বদলে যায়। কি হয়েছিল চলুন ঘটনাটা জানার জন্য আর একটু পেছনে ফিরে যাই। একদিন নিধির পেটে খুব যন্ত্রণা শুরু হয়। আদি তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আর সেখানে ডাক্তার তাদেরকে জানায় যে তাদের বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে, অর্থাৎ গর্ভের মাঝেই নিধির ভ্রূণ নষ্ট হয়ে গেছে। এই যাত্রায় তারা আর সন্তানের বাবা মা হতে পারলো না। এটা শুনে নিধি অনেক কান্নাকাটি করে, কিন্তু আদি তাকে সান্ত্বনা দেয়। কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়াবহ বিপদ। একটু পরেই ডাক্তার এসে জানায় যে নিধির আসলে ব্রেন ক্যান্সার হয়েছে। আর এই কারণেই তার পেটের ভিতরে বাচ্চাটাও মারা গেছে। তার ক্যান্সার অনেক আগে থেকেই শুরু হয়েছিল, চেক আপ করানো হয়নি বলে কখনো ধরা পড়েনি। সে অলরেডি 3rd স্টেজে চলে এসেছে। আদি কোনোভাবে এই বিষয়টা মানতে চাইছে না, কারণ নিধি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছিল, সে কোনোভাবেই অসুস্থ ছিল না। তাহলে এটা কিভাবে হতে পারে? কিন্তু ডাক্তার তাকে জানায় সে সব রিপোর্ট চেক করে দেখেছে নিধি আসলে ব্রেন ক্যান্সারে আক্রান্ত আর 3rd স্টেজে চলে এসেছে। এখান থেকে সে খুব বেশি একটা আশাবাদী না, তবুও তারা চাইলে চেষ্টা করতে পারে, তবে সেটা অনেক খরচ সাপেক্ষ। তাকে প্রতিনিয়ত ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। নিধিকে সুস্থ করার জন্য আদি তার জীবনে সবকিছু দিয়ে রাজি হয়ে যায়। এভাবে সপ্তাহের পর সপ্তাহ সে হাসপাতালে কাটিয়ে দেয়।
নিধিও কোনোভাবে নিজের মনকে মানাতে পারছে না। ধীরে ধীরে লাইফে সবকিছু পরিবর্তন হয়ে যায়। একদিন সে খেয়াল করে তার মাথার চুলগুলো একটু একটু করে কেন ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু আদি তার পাশে তাকে সাহস জুগিয়ে রাখে, তাকে বিশ্বাস জোগায় যে তার কিছুই হবে না। এক পর্যায়ে এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিধি তার মাথার সবগুলো চুল ফেলে দিতে বাধ্য হয়। নিধির পেছনে এতটা স্ট্রেসের মধ্যে থাকতে গিয়ে আদি তার নিজের যত্ন নিতেও ভুলে গেছে। এভাবেই তাদের সময় কাটতে থাকে। বর্তমানে নিধির অবস্থা খুবই খারাপ। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার বদলে দিন দিন শুধু অবনতি হচ্ছে। আদি তার সমস্ত টাকা যা ছিল সবকিছুই খরচ করে ফেলেছে। এখন তার নিজের চলার মতো টাকাও খুব একটা নেই। সে বিজয় আর শ্বশুরমার থেকে অনেক টাকা ধার করেছে। নিধির সামনে সে নিজেকে সবসময় হ্যাপি দেখানোর চেষ্টা করে, কিন্তু আসলে ভেতর থেকে সে একদমই ভেঙে পড়েছে। নিজের সবকিছু দিয়ে যে মানুষটাকে সে ভালোবাসলো, সম্পর্কটা গড়ে ওঠার আগেই সেইভাবে চলে যাবে, এটা কোনোভাবেই আদি মেনে নিতে পারছিল না। আর নিধিও ব্যাপারটা বুঝতে পারে। নিধি তাকে বলে যে আমি জানি আমার হাতে বেশি সময় নেই, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নগুলো পূরণ করে যেতে পারিনি। হয়তোবা আমার থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে। কিন্তু আদি কোনোভাবেই মেনে নিতে পারে না। নিধি তাকে তার একটা শেষ ইচ্ছার কথা জানায়। সে জানায় সে বাড়ি ফিরে যেতে চায়। জীবনের শেষ সময়টা সে হাসপাতালে না কাটিয়ে সে বাড়ির ভিতরে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে পার করতে চায়। আদিরও আর কিছু বলার থাকে না। সেও বুঝতে পেরে গেছে যে নিধি আর বেশি দিন থাকবে না। আর এটাই এই গল্পের সব থেকে ইমোশনাল পার্ট ছিল। এখান থেকেই গল্পটা বর্তমানে চলে আসে। সে তাকে একটা কবরের সামনে নিয়ে যায় আর বলে এখানেই আমার নিধি শুয়ে আছে, আমি এখানেই এসেছিলাম। এটা দেখে অদিতিও একদম ইমোশনাল হয়ে পড়ে। সে কি বলবে আর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন আদি তাকে বলে যে আজকে সকালে যখন সে গাড়ি থামিয়েছিল তখন সে অদিতিকে দেখেই গাড়িটা থামিয়েছিল, কারণ অদিতি দেখতে, তার কথাবার্তা, চালচলন সবকিছুই আসলে নিধির মতো। এটা শুনে অদিতি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে আদিকে জড়িয়ে ধরে নিজের ধন্যবাদ জানায় আর একটা সুন্দর বিদায়ের মাধ্যমে তার নিজেদের গন্তব্যে চলে যায়। আর এভাবেই এই গল্পটাও শেষ হয়ে যায়। এমন একটা গল্প যেখানে গল্পের মাঝে আমরা আরেকটা গল্প শুনলাম। জানি না এখান থেকে আপনারা কি শিক্ষা পেয়েছেন বা কি বুঝতে পেরেছেন, তবে গল্পের শিক্ষা এটাই যে জীবনে কখনো আশাহত হবেন না। আপনার জন্য কেউ না কেউ অবশ্যই আসবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরবর্তী আর একটা ভিডিওতে।